আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর রসায়ন বইয়ের সপ্তম অধ্যায়ের 166 এবং 167 পৃষ্ঠার মধ্যে যে তিনটা সৃজনশীল প্রশ্ন দেয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মোমেন কমেন্ট করেছে। থ্যাঙ্কস স্যার, ওয়েলকাম মোমেন। প্রথমটা হলো, অপু ও সেতু উভয়ের বাসায় রান্নার কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। অপুর বাসার পাত্রের নিচে কালো দাগ পড়লেও সেতুর বাসার পাত্রের নিচে কোনো দাগ নেই। কয়ের কোয়েশ্চেন, একমুখী বিক্রিয়া কাকে বলে? অ্যান্সার, যে বিক্রিয়ায় সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়াটি শুধু সম্মুখ দিকে ঘটে, সে বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া বলে। ক্ষয়ের কোয়েশ্চেন, রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বোঝায়? অ্যান্সার, আমরা জানি বিক্রিয়ার ঘনমাত্রা বৃদ্ধির সঙ্গে বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়। সুতরাং একটি উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে শুরুতে সম্মুখমুখী বিক্রিয়ার বেগ সবচেয়ে বেশি থাকবে এবং বিপরীত বিক্রিয়ার বেগ কম থাকবে। সময়ের সাথে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে এবং উৎপাদের পরিমাণ বাড়তে থাকবে। কাজেই সময়ের সাথে সম্মুখ বিক্রিয়ার বেগ কমতে থাকবে এবং বিপরীত বিক্রিয়ার বেগ বাড়তে থাকবে। এক সময় সম্মুখ ও বিপরীত বিক্রিয়ার বেগ সমান হবে। এই অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো, রান্নার সময় তাদের বাসায় সম্পন্ন বিক্রিয়াটি কোন ধরনের, ব্যাখ্যা করো। অ্যান্সার, রান্নার সময় অপু ও সেতু উভয়ের বাসায় সম্পন্ন রাসায়নিক বিক্রিয়াটি হলো দহন বিক্রিয়া, যেখানে শুধুমাত্র রাসায়নিক পরিবর্তন ঘটে। ব্যাখ্যা, কোনো মৌল বা যৌগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। দহন বিক্রিয়ায় সাধারণত তাপ উৎপন্ন হয়। মিথেন গ্যাস বা প্রাকৃতিক গ্যাসকে পুড়িয়ে বা দহন করে যে তাপ পাওয়া যায় তা রান্নাসহ অন্যান্য কাজে ব্যবহার করা হয়। এখানে মিথেন গ্যাসের রাসায়নিক সংযুতি হতে উৎপন্ন যৌগসমূহের রাসায়নিক সংযুতি সম্পূর্ণ ভিন্ন, সুতরাং এটি একটি রাসায়নিক পরিবর্তন। অপু ও সেতুদের বাসায় রান্নার কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। প্রাকৃতিক গ্যাস তথা মিথেনকে দহন করলে কার্বনের সাথে অক্সিজেনের সংযোজন ঘটে এবং উৎপাদ হিসেবে কার্বন ডাইঅক্সাইড, পানি ও তাপশক্তি উৎপন্ন হয়। এখানে বিক্রিয়াটা হলো মিথেন বা CH4 প্লাস 2 অণু অক্সিজেন, এটার সাথে মিথেন এবং অক্সিজেন যুক্ত হয়ে হয় হলো কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 অণু পানি প্লাস হলো তাপশক্তি। বিক্রিয়ায় উৎপন্ন তাপ রান্নার কাজে ব্যবহৃত হয়। অতএব রান্নার সময় উভয়ের বাসায় সমস্ত রাসায়নিক বিক্রিয়াটি একটি দহন বিক্রিয়া। এরপর ঘ নং কোয়েশ্চেন, উদ্দীপকের কোন বাসায় রান্নার কাজে গ্যাসের অপচয় হয় বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। অ্যান্সার, উদ্দীপকের অপুর বাসায় রান্নার কাজে গ্যাসের অপচয় হয়। উত্তরের সপক্ষে যুক্তিটা হলো, জ্বালানির দহনে কার্বন ডাইঅক্সাইড, পানি ও তাপশক্তি উৎপন্ন হয়, কিন্তু অক্সিজেনের সরবরাহ কম হলে জ্বালানির আংশিক দহনে কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে কার্বন মনোক্সাইড, কার্বন এবং কম তাপ উৎপন্ন হয়। অপুর বাসায় মিথেনের দহনের সময় পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ ছিল না, সে কারণে জ্বালানির আংশিক দহনে কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে কার্বন তথা কালি এবং কম তাপ উৎপন্ন হয়েছে। যেহেতু কম তাপ ও কালি উৎপন্ন হয়, তাই রান্নার সময় অধিক জ্বালানি তথা অধিক গ্যাসের অপচয় হবে। সেতুর বাসার সংঘটিত যেই বিক্রিয়াটি, সেটা হলো এই যে মিথেন প্লাস অক্সিজেন 2 অণু, এই বিক্রিয়াটি থেকে তার উৎপাদটা হলো কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস হলো শক্তি। আর অপুর বাসায় যেই বিক্রিয়াটি সংঘটিত হয় সেটার ক্ষেত্রে মিথেনের সাথে অক্সিজেন একটা যুক্ত হয়েছে, কারণ এখানে অক্সিজেনের উপস্থিতি ছিল কম। এরপর এখান থেকে শুধুমাত্র কার্বন বা শুধু কালি উৎপন্ন হয়েছে এবং পানি উৎপন্ন হয়েছে আর কম শক্তি উৎপন্ন হয়েছে। উপরোক্ত বিক্রিয়ান্বয় থেকে দেখা যায় সেতুর বাসায় সংঘটিত বিক্রিয়াটিতে মিথেনের দহনে 2 মোল অক্সিজেন প্রয়োজন, অপরদিকে অপুর বাসায় সংঘটিত বিক্রিয়াটিতে 1 মোল অক্সিজেন প্রয়োজন, যা প্রয়োজনীয় অক্সিজেন অপেক্ষা কম। তাই অপুর বাসায় রান্নার কাজে গ্যাসের অপচয় হয়। এরপর 2 নং কোয়েশ্চেনের মধ্যে এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, এরপর এখানে একটা চার্ট দেওয়া আছে। তারপর কয়ের কোয়েশ্চেনটা হলো, তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? অ্যান্সার, যে রাসায়নিক পরিবর্তনের ফলে তাপ শক্তি উৎপন্ন হয় এবং বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পায় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। ক্ষয়ের কোয়েশ্চেন,
যোজনী ও জারণ সংখ্যা এক নয় কেন ব্যাখ্যা করো। অ্যান্সার, কোনো মৌলের যোজনী হলো অপর মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। যোজনীর কোনো ধনাত্মকতা বা ঋণাত্মকতা নেই। অপরদিকে কোনো যৌগে কোনো মৌলের জারণ সংখ্যা সংশ্লিষ্ট পরমাণুতে সৃষ্ট চার্জের প্রকৃতি ও সংখ্যা মান উভয়ই প্রকাশ করে। জারণ সংখ্যা ধনাত্মক ও ঋণাত্মক বা শূন্য হতে পারে। আবার মৌলের যোজনী সবসময় পূর্ণ সংখ্যা, কিন্তু জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে। যেমন ফেরাস অক্সাইড যৌগে একটি আয়রনের যোজনী 2 এবং দুটি আয়রনের প্রত্যেকের যোজনী হলো 3, কিন্তু Fe3O4 আয়রনের জারণ সংখ্যা হলো +2.66। মৌলিক অবস্থায় সব পরমাণুর জারণ অবস্থায় 0 এবং কোনো বিশেষ যৌগের অণুতে যেমন CH2Cl2 বা ডাইক্লোরোমিথেনে কার্বন পরমাণুর জারণ সংখ্যা 0 হতে পারে, কিন্তু নিষ্ক্রিয় গ্যাস মৌলের পরমাণু ছাড়া অন্য পরমাণুর যোজনী কখনো 0 হয় না। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো, সারণীতে ব্যবহৃত মোট পটাশিয়াম আয়োডাইডের পরিমাণ কত গ্রাম নির্ণয় করে দেখাও। এর অ্যান্সার, সারণীতে ব্যবহৃত মোট পটাশিয়াম আয়োডাইডের পরিমাণ নির্ণয়। সারণীতে পটাশিয়াম আয়োডাইডের আয়তন হলো 4 ml, যেটা এখানে দেয়া আছে। এই যে পানি আয়োডাইডের মূল যে আয়তনটা এটা এখানে এই যে 4 ml। এরপর এবং এর ঘনমাত্রা হলো 0.5 মোলারিটি, এই যে এখানে দেয়া আছে 0.5। এরপর আমরা জানি নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম আণবিক ভর বা মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বা মোলার ঘনমাত্রা বলা হয়, যাকে m দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে পটাশিয়াম আয়োডাইডের 1 মোল হলো 39 + 127 গ্রাম বা 166 গ্রাম। এখানে পটাশিয়াম কে এর যে পারমাণবিক ভর সেটা হলো 39। তোমরা চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর মধ্যে যে সারণীটা দেয়া আছে সেখান থেকে কোণার মধ্যে দেয়া আছে দেখে নিতে পারো। প্লাস আয়োডিনের হলো 127, এই দুইটা যোগ করলে হবে 166 গ্রাম, অর্থাৎ 1000 মোলার ml 1.0 মোল পটাশিয়াম আয়োডাইডের পরিমাণটা হলো 166 গ্রাম। সুতরাং 1 ml 1.0 মোলার পটাশিয়াম আয়োডাইডের পরিমাণ হবে এই 166কে এবার আমরা 1000 দিয়ে ভাগ করব। এরপর 4 ml এর জন্য হবে হলো 4 ml 0.5 মোলার কিন্তু বলছে, তাই 4 ml 0.5 মোলার পটাশিয়াম আয়োডাইডের পরিমাণটা হবে এই 166-র সাথে। এবার আমরা এই 4 গুণ করব, এরপর নিচে এই 1000 দিয়ে ভাগ করব, তাহলে হবে 0.332 গ্রাম। সারণীতে ব্যবহৃত মোট পটাশিয়াম আয়োডাইডের পরিমাণ হবে তাহলে এইটাই 0.332 গ্রাম। এরপর ঘন কোয়েশ্চেনটা হলো, কোন পাত্রের দ্রবণটি অধিক হলুদ হবে বলে তুমি মনে করো, যুক্তিসহ ব্যাখ্যা করো। এর অ্যান্সার আমরা লিখব, উদ্দীপকের বিক্রিয়াটি পূর্ণ করে পাই। এখানে যে বিক্রিয়াটা দেওয়া ছিল PbNO3 2 + 2 পটাশিয়াম আয়োডাইড, এটা থেকে উৎপন্ন হবে PbI2 + 2 পটাশিয়াম নাইট্রেট। এখানে এটা হলো 1 মোল আর এখানে এটা হলো 2 মোল, কারণ এখানে সামনে আমরা 2 দেখতে পাচ্ছি, তাই এটা হবে 2 মোল। আর এখানে কোনো সংখ্যা নাই, মানে হলো 1 মোল আছে। আর এই যে PbI2 এটা হলো হলুদ অধক্ষেপ। আর এখানে যেই সংখ্যাগুলো দেওয়া আছে এখান থেকে আমরা সূত্র বসাবো। AV1S1 BV2S2, এটা তোমাদের বইয়ের মধ্যে দেয়া আছে। আর এখানে এর যেই মানটা প্রথমটার এটা হলো 2 এবং এটার যেই মান বি এর সেটা হলো এখানে যে 1 মোল ছিল ওইটা। PbNO3 2 এর ঘনমাত্রা হলো 0.2 মোলার, যেটা আমাদেরকে এখানে দেয়া আছে। এই যে প্রথম লাইনের মধ্যে এখানে 0.2 m দেওয়া আছে। এরপর প্রতিপাত্রে গৃহীত পটাশিয়াম আয়োডাইডের পরিমাণ V2 এর মান হলো 1 ml। এটা কিন্তু আমাদেরকে এখানে দেওয়া আছে প্রতিটা পাত্রেই, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সব জায়গায় কিন্তু 1 ml দেওয়া আছে এখানে। এরপর S2 অর্থাৎ পটাশিয়াম আয়োডাইডের জন্য কিন্তু 0.5 মোলার এখানে দেওয়া আছে। তারপর আছে প্রয়োজনীয় PbNO3 2 এর পরিমাণ V1, যদি আমরা এখানে এটা ধরে নিই এটার জন্য, তাহলে এটা আমরা এখন নির্ণয় করব এই সূত্র দিয়ে। তাহলে হবে AV1S1 BV2S2। এবার আমরা V1টা এই পাশে রেখে এই পাশের যে S1 আছে ওইটা ওই পাশে পাঠিয়ে দিব এবং এখানে যে A আছে সেটাও আমরা ওই পাশে পাঠিয়ে দিব। আর এখানে দেখো B যেটা ছিল এটার মান তো 1 পাইছি আমরা, তাই 1টা এখানে বাদ দিয়ে দিলাম, কারণ 1 যে কোনো কিছুর সাথে গুণ করলে ওইটাই হবে।
আর এখানে এর মানটা যেটা ছিল 2 সেটা এখানে বসিয়ে দিলাম, এবং এস এর মানটা S1 এর মানটাও কিন্তু 0.2, এটা আমরা এখানে বসাইলাম। তারপর এটাকে গুণ করে ভাগ করলে হবে 1.25 মোলার। এবার প্রথম পাত্রে 6 ml দ্রবণের মধ্যে 4 ml পানি এবং 1 ml 0.2 মোলার PbNO3 দ্রবণ থাকায় সম্পূর্ণ পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, কারণ প্রতি পাত্রে ব্যবহৃত 0.5 মোলার পটাশিয়াম আয়োডাইড দ্রবণের 1 মোল বিক্রিয়ার অপর বিক্রিয়ক 0.2 PbNO3 দ্রবণের 1.25 ml এর সাথে বিক্রিয়া করতে সক্ষম। ফলে প্রথম পাত্রের অধক্ষেপের বর্ণ কম হলুদ হবে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পাত্রে প্রয়োজনীয় 1.25 ml এর অধিক পরিমাণ 0.2 মোলার PbNO3 থাকায় অধক্ষেপ হলুদ বর্ণের পরিমাণ বাড়তে থাকে। চতুর্থ পাত্রে দ্রবণের ঘনমাত্রা বেশি থাকার কারণে সবচেয়ে হলুদ, এবং প্রথম পাত্রে ঘনমাত্রা কম থাকার কারণে কম হলুদ বলে মনে হবে। এরপর তৃতীয় সৃজনশীল প্রশ্নটা হলো এইটা। এখানে দুইটা বিক্রিয়া দেওয়া আছে এবং কয়ের কোয়েশ্চেনটা হলো সমানুকরণ বিক্রিয়া কাকে বলে। অ্যান্সার: কোনো রাসায়নিক বিক্রিয়ায় যৌগের পরমাণুসমূহের পুনর্বিন্যাসের মাধ্যমে একটি সমাণু থেকে অপর সমাণু উৎপন্ন হলে তাকে সমানুকরণ বিক্রিয়া বলে। এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো উভমুখী বিক্রিয়া বলতে কি বোঝো। এর অ্যান্সার: যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থসমূহ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় এবং একই সাথে উৎপন্ন পদার্থসমূহ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয় তাকে উভমুখী বিক্রিয়া বলে। যেমন অ্যামোনিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে তা বিযোজিত হয়ে অ্যামোনিয়া গ্যাস ও হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে, আবার উৎপন্ন পদার্থসমূহকে শীতল করলে উপাদানগুলো পুনরায় সংযোজিত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে। এই বিক্রিয়াটি একটি উভমুখী বিক্রিয়া এবং এটাকে এরকম দুইটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো দ্বিতীয় বিক্রিয়াটির উৎপাদ যৌগটিতে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো। অ্যান্সার: উদ্দীপকের দ্বিতীয় বিক্রিয়াটির উৎপাদ যৌগটি হলো জিঙ্ক সালফেট। ধরি জিঙ্ক সালফেট যৌগে সালফেটের জারণ সংখ্যা হলো X, এটা আমরা ধরে নিব যেহেতু এটার মান আমরা বের করব। এরপর সুতরাং জিঙ্ক সালফেট সমান 0 হবে, এই পুরোটার মান এখন 0 ধরতে হবে আমাদের, আর এটাকে যেটার মান আমরা বের করব সেটাকে আমরা X ধরে নিব। এবং তোমাদের বইয়ে যদি দেখো তাহলে এখানে দেখতে পাবে যে জিঙ্কের যে জারণ মানটা সেটা কিন্তু +2 এবং অক্সিজেনের জারণ মান হলো -2। এবার আমরা জিঙ্ক এবং অক্সিজেনের জারণ মানগুলো দিয়ে গুণ করে তারপর আমরা এই X এর মানটা বের করব। তাহলে জিঙ্কের হলো +2, এখানে জিঙ্ক পরমাণু আছে শুধু একটা, তাই একের সাথে এই +2 দিয়ে গুণ করব, প্লাস সালফারের জন্য তো আমরা এখানে X নিলাম, প্লাস অক্সিজেনের হলো -2, যেহেতু 4টা আছে এখানে তাই 4 দিয়ে গুণ করব। এটা সমান হবে 0, কারণ এই পুরাটা সমান যেহেতু 0। বা এখানে 2 1 এ গুণ করলে 2, প্লাস এখানে X 2 এ গুণ করলে হবে X, এখানে X এর জন্য শুধু X, আর এখানে 2 4 এ গুণ করলে হবে 8, এখানে মাইনাস ছিল তাই আমরা প্লাসে মাইনাসে মাইনাস করলাম, সমান হবে 0। এরপর এই 8 -8 ওই পাশে গিয়ে +8 হবে এবং এই +2 ওই পাশে গিয়ে -2 হবে, তাহলে X এর মান বের হবে +6। সুতরাং জিঙ্ক সালফেট যৌগে সালফারের জারণ সংখ্যাটা হবে +6। এরপর ঘন কোয়েশ্চেনটা হলো উদ্দীপকে প্রথম বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপদ ঘটে বিশ্লেষণ করো। অ্যান্সার: উদ্দীপকের প্রথম বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপদ ঘটে, নিচে তা বিশ্লেষণ করা হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম এবং ক্লোরিন যখন বিক্রিয়া করতেছে তখন এটার মধ্যে জারণ বিজারণ সংখ্যা 0 থাকে, এখানে 0। যখন এটা বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় সোডিয়াম ক্লোরাইডে, তখন সোডিয়াম +1 হয়ে যায় অর্থাৎ একটা ইলেকট্রন ত্যাগ করে, এবং ক্লোরিন -1 হয়ে যায় অর্থাৎ একটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে বিক্রিয়া থেকে দেখা যায় বিক্রিয়ক সোডিয়াম পরমাণুর জারণ সংখ্যা 0 এবং উৎপাদ যৌগে সোডিয়ামের জারণ সংখ্যা +1, অর্থাৎ সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়েছে। এবার সোডিয়াম 0 যেটা আছে, এই 0 থেকে সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন কিন্তু এখানে ত্যাগ করার কারণে জারণ অর্ধবিক্রিয়া হয়েছে। অপরদিকে বিক্রিয়কে ক্লোরিনের জারণ মান 0, কিন্তু উৎপাদ যৌগ সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিনের জারণ মান হয় -1, অর্থাৎ ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে। এটা হলো এরকম, ক্লোরিন প্লাস হলে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তারপর এটা ক্লোরিন মাইনাস হয়ে গেছে, এটা হলো বিজারণ অর্ধবিক্রিয়া। এই দুই অর্ধবিক্রিয়াকে যোগ করলে জারণ বিজারণ বিক্রিয়া পাওয়া যায়,
অর্থাৎ এইটা পাওয়া যায়। সুতরাং দেখা যাচ্ছে যে সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করলে ক্লোরিন পরমাণু ওই একটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। যদি ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ না করত তাহলে সোডিয়াম পরমাণু ইলেকট্রন দান করতে পারত না। কাজেই বলা যায় জারণ যখনই ঘটবে সাথে সাথে সেখানে বিজারণও ঘটবে, অর্থাৎ জারণ বিজারণ একটি যুগপৎ প্রক্রিয়া। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তির এই অধ্যায়টির সবগুলো অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।